আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপরে চতুর্থ লেকচার। এটাই আমাদের এই অধ্যায়ের পরে অফিসিয়ালি লাস্ট লেকচার। আজকের অধ্যায়ে আমরা একটু থিওরি পড়ব এবং আমরা কয়েক সেট সিকিউ প্র্যাকটিস করব এবং কয়েক সেট সিকিউ তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিব এবং সেগুলোর উত্তর সহ আমি পিডিএফ আকারে আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে প্র্যাকটিস করে নিতে পারবো। চলো আমরা বেশি কথা না বলে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। এটা আমাদের এই অধ্যায়ের লাস্ট লেকচার, অর্থাৎ 4 নম্বর লেকচার। আসো দেখি, আমরা প্রথমত আমাদের একটি ছোটো টপিক বাদ দিয়েছে, সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। আমরা এই টপিকটা নিয়ে পড়বো। আসলে ত্রুটি বলতে কি বোঝায়? পরিমাপের ত্রুটি বলতে বোঝায় যে আমরা পরিমাপে কোনো ভুল করতেছি কিনা। দেখো, আমরা যখন পরিমাপ করতে যাই, যন্ত্রের ভুলের কারণে, পারিপার্শ্বিক ভুলের কারণে অথবা নিজের ভুলের কারণে পরিমাপে কিছু ত্রুটি দেখা যায়। মানে এক্স্যাক্ট দৈর্ঘ্য যতটুকু বা এক্স্যাক্ট পরিমাপ যতটুকু ততটুকু না পেয়ে তার থেকে একটু কম বা বেশি পাই। যেমন মনে করো, এখানে যদি তুমি লেখাটুকু একটু পড়ো, দেখবা পরিমাপের নির্ভুলতা পরিমাপের মতোই গুরুত্বপূর্ণ। সুতরাং সব পরীক্ষকেরই উচিত তার পরীক্ষায় ফলাফলের সঙ্গে ফলাফলের নির্ভুলতার পরিমাপ উল্লেখ করা। ঠিক আছে? যেমন দেখো, এই যে একটা বই, মনে করো তোমাদের যে পদার্থবিজ্ঞান বই, সেই পদার্থবিজ্ঞান বইয়ের একটা পরিমাপ হচ্ছে এটা। তো এটা দ্বারা সে পদার্থবিজ্ঞান বইয়ের পরিমাপ, এটা দ্বারা সে কী বোঝাচ্ছে জানো? মনে করো আমি এখানে লিখলাম 26.0 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। এটা বলতে আসলে বোঝাচ্ছে যে সেই বইটার দৈর্ঘ্য হয় 26 সেন্টিমিটারের থেকে 0.1 সেন্টিমিটার বেশি হবে অথবা কম হবে। অর্থাৎ বইটার দৈর্ঘ্য দুই রকম হইতে পারে। কি কি হইতে পারে? হয় সেটা হবে আমাদের এরকম যে 26.01 সেন্টিমিটার যোগ হবে, মানে আমি তোমাকে যোগ করেই লিখে দিই, তারপরে লিখি 26 সেন্টিমিটার, তারপরে 0.1 সেন্টিমিটার যাবে যোগে, তাহলে এটা হবে 26.01 সেন্টিমিটার। হয় এটা হবে, হয় এটা হবে, না হলে কি হবে, ওর থেকে 0.1 সেন্টিমিটার কম হবে। তার মানে 26.0 সেন্টিমিটার মাইনাস 0.1 সেন্টিমিটার হবে কত? তাহলে হবে হচ্ছে 25 কত 9। এখানে শূন্যটা হবে না, হ্যাঁ, 25.9 সেন্টিমিটার এরকম আসলে বোঝাচ্ছে। তার মানে সেই বইটার দৈর্ঘ্য হয় এত হবে না এত হবে। তার মানে এই যে এখানে তুমি একটা জিনিস পাইলা না, সেটা হচ্ছে যে 0.1 সেন্টিমিটার, এটা হচ্ছে এই ক্যালকুলেশনের জন্য ইরর। তুমি যদি এটাকে শূন্য করতে পারতো, তোমার ক্যালকুলেশন একদম মানে অ্যাকুরেট হতো। ইরর মানে কি? ভুল, মানে বা ত্রুটি। ঠিক আছে? এটা হচ্ছে এই ক্যালকুলেশনের জন্য ইরর। ওকে, তাহলে এটা হচ্ছে পরিমাপের ত্রুটি। তো ত্রুটি হচ্ছে 3 ধরনের, আমি বললাম না? কোনো সময় যন্ত্রের ভুলের কারণে ত্রুটি দেখা দিতে পারে, কোনো সময় পারিপার্শ্বিকের ভুলের কারণে ত্রুটি দেখা দেয়, আবার কোনো সময় তোমার নিজের ভুলের কারণে ত্রুটি দেখা দেয়। তাহলে ত্রুটি হচ্ছে মেইনলি 3 প্রকার। এক হচ্ছে দ্রৈব ত্রুটি, যেটা তুমি ফিল্ডে কাজ করতে গেলে পাবা। যান্ত্রিক ত্রুটি, যেটা তোমার যন্ত্র, যে যন্ত্র দিয়ে কাজ করতেছো সেই যন্ত্রের ত্রুটি থাকতে পারে, সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। আর একটা ত্রুটি থাকতে পারে, সেটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটি মানে তোমার ভুলের কারণে যদি কোনো ক্যালকুলেশনে ইরর আসে, কোনো একটা পরিমাপ করতে গিয়ে ইরর পাও, সেটা হচ্ছে তোমার নিজের কারণে, তাহলে সেটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। যান্ত্রিক ত্রুটি মানে যন্ত্রের কোনো ভুলের কারণে। যেমন দেখো, আমরা যখন স্লাইড ক্যালিপার্স অথবা স্ক্রু গজ পড়ছি, যখন ভার্নিয়ার স্কেলে 0 দাগ মেইন স্কেলে 0 দাগের সাথে না মিলতো, একটু ডানে অথবা বামে মিলতো, তখন আমরা একটা ত্রুটি পাইতাম, সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। ওইটা হচ্ছিল ওই যন্ত্রের ত্রুটি, সেজন্য ওইটাকে আমরা বলতাম যান্ত্রিক ত্রুটি। আর ব্যক্তিগত ত্রুটি হচ্ছে যে, বুঝতেই পারছো, তোমার নিজের ভুলের কারণে, তুমি নিজে স্কেল ধরতে ভুল করছো বা তুমি নিজে পরিমাপ করতে ভুল করছো, সেটা হচ্ছে তোমার নিজের কারণে, তাহলে সেটাকে বলবো ব্যক্তিগত ত্রুটি। আর মাঠে তুমি যে ফিল্ডে কাজ করতেছো, তো সেই ফিল্ডে কী হইতে পারে, পরিমাপ করতে গিয়ে ত্রুটি দেখা দিতে পারে, তাকে আমরা বলি দ্রৈব ত্রুটি। আসো দেখি, এখানে একটু কথাগুলো লেখা আছে। প্রথম কথা হচ্ছে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, শুধুমাত্র বইয়ে ছিল জন্য এখানে অ্যাড করছি। তো এখান থেকে একটু দেখে নিতে পারো আসলে কোনটা কি। যেমন দেখো, এখানে দৈব ত্রুটির যে সংজ্ঞা দিয়েছে, সেটা হচ্ছে কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মান অসামঞ্জস্য দেখা দেয়, তাকে আমরা বলি দৈব ত্রুটি। এটা বলতে কি বোঝাচ্ছে, তুমি মনে করো এই যে, তুমি মনে করো পায়ের মান জানো, ওই যে যখন আমরা গণিতে পাই নিয়ে পড়াশোনা করি, পাই, তো পায়ের মান কত বলো তো? 3.1416, আর এভাবে চলতেই থাকে। এখন তুমি যদি একটা বৃত্ত নাও, আর একটা বৃত্ত নিয়ে সেখান থেকে পায়ের মান বের করার চেষ্টা করো, কীরকম? বৃত্তের পরিধি এবং ব্যাসের যেই অনুপাত, তাকে আমরা কি বলি? বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে কিন্তু আমরা বলি হচ্ছে পাই। মানে উপরে যদি পরিধি বসে আর নিচে যদি ব্যাস বসে, এই যে অনুপাত, এটাকে আমরা বলি হচ্ছে পাই। তাহলে তুমি যখন বৃত্তের পরিধি মাপতে যাবা, এক একটা বৃত্ত নিবা, এক একটা পরিধি নিবা, ব্যাস নিবা, তো মাপতে গেলে দেখবা
পরিধি সবসময় একই পাচ্ছ না, একটু কম বেশি হতে পারে, ব্যাসও সবসময় একই পাচ্ছ না, একটু কম বেশি হতে পারে, যার কারণে পায়ের মানে এটা তারতম্য আসবে, এটাকে বলা হয় দৈব ত্রুটি। তো মাঠেও এরকম কাজ করতে গেলে, ফিল্ডে যখন তুমি কাজ করতে যাবা, মাঠ বলতে বোঝাচ্ছে তুমি যেই ফিল্ডে আর কি এক্সপেরিমেন্টটা করতেছো সেই সেই ফিল্ডের কথা, তুমি হইতে পারে কোনো একটা জমির ক্ষেত্রফল বের করতেছো, এরকম আর কি, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের দৈব ত্রুটি, এটা নিয়ে খুব বেশি আমাদের দরকার নাই, ঠিক আছে। তো যান্ত্রিক ত্রুটি বুঝতে পারছো, যন্ত্রের ত্রুটি। এখানে দেখো স্লাইড ক্যালিপার্সের উদাহরণটা দেওয়া আছে, যেমন দেখো এখানে বলছে স্লাইড ক্যালিপার্সে পরীক্ষণ শুরুর আগে যদি প্রধান স্কেলে শূন্য দাগ আর ভার্নিয়ার স্কেলে শূন্য দাগ না মিলে যায় তাহলে প্রাপ্ত পরিমাপ সঠিক হবে না। এটা হচ্ছে আমাদের কি ত্রুটি? যান্ত্রিক ত্রুটি। তো এরকমভাবে তেমনিভাবে অ্যামিটার, ভোল্ট মিটার, এগুলো আমরা ওই যে চলতরিত অধ্যায়ে শিখবো আর কি। কাঁটা যদি যন্ত্রের স্কেলে শূন্যের সাথে না মিলে থাকে তাহলে সেই যন্ত্রের ত্রুটি আছে, তাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক ত্রুটি, মানে এক কথায় যন্ত্রের ত্রুটি। এটা হচ্ছে টেকনিক্যাল ইরর। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে টেকনিক্যাল ইরর, এটাকে বলা হয় টেকনিক্যাল ইরর। তারপরে ব্যক্তিগত ত্রুটি, বুঝতেই পারছো এটা তোমার ভুলের কারণে হবে, তাহলে এটা নিয়ে আমি কথাবার্তা বললাম না, একটু এখান থেকে দেখে নিও, ঠিক আছে? আর বইও দেখবে সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে। তো আসো আমরা আমাদের আজকের যেই মেইন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের সিকিউ সলভ করা। আমরা কি করব? স্লাইড ক্যালিপার্সের জন্য এক সেট সিকিউ সলভ করব, স্ক্রু গজের জন্য এক সেট সিকিউ সলভ করব, তারপরে কি করব? তারপরে আমরা যেটা করব 3 সেট সিকিউ সলভ করার চেষ্টা করব, আর বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। তো চলো আমরা সিকিউ সলভ করার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা সূত্রগুলো একটু দেখে নিই। তো সূত্র দেখার আগে আমরা একটা স্লাইড ক্যালিপার্স নিয়ে আসি, তাহলে আমাদের সূত্র পড়তে সুবিধা হবে না? তো দাঁড়াও, স্লাইড ক্যালিপার্সটা আমি নিয়ে আসি, একটু 1 মিনিট দাঁড়াও, আমি ওটা কপি করে নিয়ে আসি, দাঁড়াও। দাঁড়াও, এটা আমি কপি করে নিই, তারপরে নিয়ে আসতেছি। দেখো, এইটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স। তো আমরা এখন স্লাইড ক্যালিপার্সের জন্য যে সূত্র দেখেছিলাম সেটা দেখবো। যখন বলে দিই স্লাইড ক্যালিপার্স সম্পর্কে একটু সংক্ষেপে, সেটা হচ্ছে যে স্লাইড ক্যালিপার্সের 2টা স্কেল থাকে। প্রথমটাকে আমরা বলি হচ্ছে প্রধান স্কেল, যেটাকে আমরা বলি প্রধান স্কেল, আর আরেকটাকে বলা হয় প্রধান স্কেল, আর আরেকটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। তো দেখো, প্রধান স্কেল তো হচ্ছে এই যে যেটা আমাদের মেইন স্কেল, লম্বা যে স্কেলটা দেখতেছো এটাকে বলা হয় প্রধান স্কেল। আর এই যে মেইন স্কেলের সাথে একটা স্কেল লাগানো আছে না, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এগুলো আমরা গত ক্লাসে দেখেছি, তাই না? তাহলে দেখো, প্রধান স্কেলের সাথে যে স্কেলটা লাগানো থাকে তাকে আমরা ভার্নিয়ার স্কেল বলি। প্রধান স্কেল তো চেঞ্জ করছে না, মাঝে মাঝে তুমি চাইলে ভার্নিয়ার স্কেল চেঞ্জ করে তোমার পরিমাপের সূক্ষ্মতা, পরিমাপের নির্ভুলতা আরও বাড়াইতে পারো। ওই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে, তাই এটা পরিবর্তনের মাধ্যমে ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপের একক বা কতটুকু তুমি লাস্ট পরিমাপ করতে পারবা এটা তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে? আমাদের এত কিছু কনসার্ন না, আমাদের দরকার হচ্ছে অঙ্ক করার জন্য সূত্রটা। আসো আমি সূত্রটা লিখি। এখন আমরা পড়তেছি কি বলতো? ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল তো না, স্লাইড ক্যালিপার্স। আর ভার্নিয়ার স্কেল কি থাকে? স্লাইড ক্যালিপার্সের সাথে লাগানো থাকে। স্লাইড ক্যালিপার্স, স্লাইড ক্যালিপার্স, নোট করবা, সাথে সাথে নোট করবা, দেখবা পড়াটা তাহলে মাথায় থাকবে। খাতায় না থাকলেও মাথায় না থাকলেও খাতায় থাকবে, আর খাতায় থাকলে একসময় মাথায় চলে আসবে। তাহলে আমরা স্লাইড ক্যালিপার্সে যখন দৈর্ঘ্য নির্ণয় করি, সেই দৈর্ঘ্যকে আমরা মনে করো এল নাম দিলাম, ঠিক আছে? এল যদি নাম দিই তাহলে এই সূত্রটা আসে হচ্ছে এরকম, এম প্লাস ভি ইন্টু ভিসি, ঠিক আছে? এল প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এখন তুমি বলো তো, এখানে এল এর পরিচয় কি, ভি এর পরিচয় কি, আর ভিসি এর পরিচয় কি? আসলে আমি লিখে দিই এখানে কোনটার পরিচয় কি। তাহলে আমি এখন লিখবো এখানে, দেখো এখানে, এখানে এম হচ্ছে আমাদের এই যে প্রধান স্কেলে একটা বস্তু বসাবো, প্রধান স্কেলে একটা বস্তু বসানোর পরে সেই বস্তুটার দৈর্ঘ্য মনে করো এই কি হয়েছে বলো, আমি তোমাকে লিখে দিই, দাঁড়াও। ওই বস্তুটার দৈর্ঘ্য মনে করো এই এখান থেকে শুরু করে এই 4 আর 5-এর মাঝামাঝি পর্যন্ত কিছু, তাহলে প্রধান স্কেলের পার্ট তুমি কত নিবা? যেটা পার হয়েছে সেটা নিবা, তার মানে প্রধান স্কেলের পার্ট নিবা হচ্ছে 4। তুমি কিন্তু এই 4.5 পর্যন্ত নিবা না, তুমি কিন্তু 4 পর্যন্ত নিবা। এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট নেওয়ার নিয়ম আর কি। তাহলে এখানে লিখবো হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ঠিক আছে? আর ভি হচ্ছে ভার্নিয়ার সমপতন, মানে ওই বস্তু এর ভিতরে মনে করো তুমি রেখেছো, বস্তু এর ভিতরে রাখার পরে এই ভার্নিয়ার স্কেলের যে 10টা ভাগ থাকুক আর 20টা ভাগ থাকুক, যে কোনো একটা ভাগ মেইন স্কেলের একটা দাগের সাথে সরাসরি মিলে যাবে,
তো দেখবা ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগটা মেইন স্কেলের দাগের সাথে মিলে গেছে, তাকে আমরা বলি ভার্নিয়ার সমপতন। তাহলে এটাকে বলা হয় ভার্নিয়ার সমপতন। সমপতন, ভালো কথা, ঠিক আছে। এবার আমরা দেখব ভিসি। ভিসি বলতে বোঝায় ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক। এটাকে কি বলি আমরা? ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবকের যে সূত্র ছিল, ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটা কি ছিল তোমরা জানো? আমি তোমাদের গতদিন শিখাইছিলাম যে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র ছিল প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য, আর নিচে বসবে আমাদের কি বলতো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এখানে বসবে প্রধান স্কেলের কি বলতো, ক্ষুদ্রতম। তারও ক্ষুদ্রতম বানানটা ঠিক করে লিখি, ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য আর নিচে বসবে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখানে বসবে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো চলো আমরা সূত্রটা শিখলাম, আমরা সব কিছু বুঝলাম যে এটা আমাদের ভার্নিয়ার স্কেল। তো এবার চলো আমরা ভার্নিয়ার স্কেলের এক সেট ম্যাথ করে ফেলি, তারপর স্ক্রু গজের জন্য সূত্র শিখবো, তারপর স্ক্রু গজের এক সেট ম্যাথ করে ফেলবো। ঠিক আছে? ওকে, তো চলো আমরা রেডি। তো আমরা যদি রেডি হই শুরু করি। এটা আমাদের গেল স্লাইড ক্যালিভার্সের সূত্র। এই একটা সূত্র দিয়েই স্লাইড ক্যালিভার্সের সকল ম্যাথ করে ফেলা সম্ভব। আসো দেখি কিভাবে। দেখো এখানে একটা স্লাইড ক্যালিভার্সের ম্যাথ আছে। প্রথম কথা, ক এবং খ নম্বর। ক নম্বর তো দেখতে হচ্ছে এখানে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। আমরা ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান কি লিখে আসলাম একটু আগে, দেখো তো এই যে ভার্নিয়ার এই যে সূত্রটা লিখে আসলাম। দেখো একটা জিনিসকে আরেকটা জিনিস দ্বারা ভাগ করতেছি, তার মানে কি অনুপাত করতেছি না? তুমি পরীক্ষায় বলবো প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য ও ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে কি বলে? ভার্নিয়ার ধ্রুবক বলে। ঠিক আছে, এটা তুমি লিখে দিবা। তো আমি চাইলে এটাকে একটু কপি করতে পারি, সেটাকে একটু কপি করলাম। কপি হয় নাই, দাঁড়াও কপি আরেকবার করি। এই যে কপি হয়েছে। এটা হচ্ছে আমাদের ভিসি এর সূত্র। তো তুমি যখন সংজ্ঞা লিখবা তুমি কিভাবে লিখবা? লিখবা প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ঠিক আছে, তুমি এটা কিন্তু লিখে নিবা খাতায়। আমি এটা লিখে দিলাম না, কারণ দেখতেই পাচ্ছ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। তুমি দেখবা কখনোই পুরো এক সেট একটা অধ্যায় থেকে আসছে, এরকম হয় না আসলে। কীরকম হয়? হয় হচ্ছে ক এবং খ নম্বর এক অধ্যায় থেকে আসে, গ এবং ঘ নম্বর আরেক অধ্যায় থেকে আসে। তা যাতে করে তোমার পুরো বইটা কি তারা তোমাকে আসলে জাজ করতে পারে যে তুমি পুরো বইটা পড়েছো কিনা। না হলে তো আসলে তারা জাজ করতে পারবে না। সেজন্য তারা কি করে বলো তো, তোমাকে জাজ করার জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু না কিছু প্রশ্ন দেয়। তো দেখো দীপন তীব্রতা, এটা হচ্ছে মুখস্থ করাই লাগবে, এটা মুখস্থ করা ছাড়া উপায় নাই। আসো আমি তোমাকে এই প্রশ্নটা লিখে দিই যে আসলে এই প্রশ্নটার উত্তর কী হবে, তারপরে তুমি এটা মুখস্থ করে নিবা। ঠিক আছে, কারণ দীপন তীব্রতা আমি তোমাকে বোঝাইতে গেলে এখন অনেক টাইমের ব্যাপার, তাহলে আমরা কিন্তু আর এই আমাদের স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজের ম্যাথগুলো শেষ করতে পারবো না। তাই আমি তোমাকে এটা লিখে দিই। ঠিক আছে, তাহলে তুমি দেখবা এটা তোমার জন্য সহজ হয়ে গেছে। এখানেই খ নম্বরটা রেখে দিই, কন্ট্রোল ভি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের খ নম্বর। ঠিক আছে, এটা এখান থেকে একটু দেখে নিও। তো চলো এরপরে আমরা গ নম্বর নিয়ে কাজ শুরু করি। আসো, ঠিক আছে, এবার আমরা এটা কেটে দিই, এটুকু মুছে দিই, মুছে দিলাম, সব মুছে দিলাম। ঠিক আছে, এটা কেটে দিলাম। আসো এবার গ নম্বরটা শুরু করি। গ নম্বর করতে গেলে আমরা যেটা প্রথমত করব, প্রথমত সলিউশন লিখে নিব। সলিউশন লিখে নিলাম। এরপরের কাজ দেখো, এরপরের কাজ হচ্ছে আমাদেরকে অঙ্কটা সলভ করতে হবে। দেখো এখানে উদ্দীপকে বলতেছে একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেলের পার্ট। আসো আমি তোমাকে স্লাইড ক্যালিপার্সটা আরেকবার নিয়ে আসি। স্লাইড ক্যালিপার্সটা নিয়ে আসলে সুবিধা হবে। কন্ট্রোল সি করে আমি কপি করে নিই, তারপরে এদিকে আসি, এখানে এসে কন্ট্রোল ভি করে নিই। এবার দেখো এটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স। এবার এই স্লাইড ক্যালিপার্সের দিকে তুমি যদি একটু খেয়াল করো, এই যে এটা আমাদের প্রধান স্কেল। তো এই স্লাইড ক্যালিপার্সে একটা বস্তু এর ভিতরে রাখার পরে প্রধান স্কেলের যে পার্ট পাওয়া গেছে সেটা হচ্ছে 4 সেন্টিমিটার।
আর তারপরে ভার্নিয়ার সমপতন পেয়েছি 7, তার মানে ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগটা একদম সরাসরি মেইন স্কেলের দাগের সাথে মিলে গেছে। ওকে, আর ভার্নিয়ার ধ্রুবকের মান দেখো এখানে 0.1 মিলিমিটার দেওয়া আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে সব এককগুলোকে সেম এককে রাখতে হবে। তুমি মনে করো 3টা আম আর 4টা কলা কিন্তু যোগ করতে পারবা না, ঠিক আছে? তোমাকে এককগুলো সমজাতীয় হইতে হবে। মনে করো 3টা আম আর 5টা কলা যোগ করলে কত হয়, তুমি কিছু বলতে পারবা? 3টা আম আর 5টা কলাই হয়, কিন্তু তুমি 4টা আম আর 5টা আম যোগ করতে পারবা, ঠিক আছে? তার মানে এককগুলোকে সমজাতীয় একক হইতে হবে। তাহলে এখন যেটা করতে হবে, দেখো এটা মিলিমিটার সেন্টিমিটারে আছে না, এই যে এটা মিলিমিটারে আছে, আর এর তো কোনো একক নাই, হয় সেন্টিমিটারকে মিলিমিটারে নিবা অথবা মিলিমিটারকে কি করবা, সেন্টিমিটারে নিবা। তো যেটা করব আমি মনে করো করলাম হচ্ছে মিলিমিটারকে সেন্টিমিটারে নিলাম অথবা সেন্টিমিটারকে মিলিমিটারে নিলাম, আমার ইচ্ছা করতে হচ্ছে আমি সেন্টিমিটারকে মিলিমিটারে নিব, ঠিক আছে? তো আসো সেটা করে ফেলি। তো এখানে লিখবা, এখানে তোমার যে কোনো তোমার যেটা ইচ্ছা তুমি করতে পারো। এখানে লিখবা প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট লিখলাম। প্রধান স্কেলের পার্ট সেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করেছি এবং সেটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটারকে আমাদের কিসে করতে হবে বলো তো, মিলিমিটারে করতে হবে না? তো তার জন্য আমরা কি জানি জানো, আমরা জানি কি, আমরা এ যে লিখলাম সেটা হচ্ছে যে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, বুঝছো? 10 মিলিমিটারে কত, 10 মিলিমিটারে হচ্ছে 1 সেন্টিমিটার। ভালো কথা, এটা যদি তাই হয় তাহলে আমরা কি লিখতে পারি, 4 ইন্টু এই যে 1 সেন্টিমিটার, সে জায়গাটায় লিখে দিতে পারবো 10 মিলিমিটার। তাহলে এটা হইলো কত, 40 মিলিমিটার। বুঝতে পারছো এটা কিভাবে? এটা কিন্তু আমি দেখবো প্রথম ক্লাসে কিন্তু শিখাই এসেছি, একক কনভার্সনের যে ক্লাসটা নিয়েছিলাম প্রথম না দ্বিতীয়, সেখানে আমি শিখাইছি যে 10 মিলিমিটারে কীভাবে 1 সেন্টিমিটার, এই যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে পাশাপাশি। তার মানে কি হবে বলো তো, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হবে। ওই ক্লাসটা দেখে আসলে এটা বুঝতে পারবা। ওকে, এবার আসো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ভার্নিয়ার সমপতন, তো ভার্নিয়ার সমপতনটা লিখে ফেলি, ভার্নিয়ার সমপতন। তো ভার্নিয়ার সমপতন সেটা হচ্ছে আমাদের ভি এবং সেটা হচ্ছে 7। ওকে, আর তারপরে দেখো ভার্নিয়ার ধ্রুবক এখানে দেওয়া আছে, তো লিখে ফেলি, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। তো সেটা কত, এটাকে আমরা ভিসি বলতেছি এবং সেটার মান হচ্ছে 0.1 মিলিমিটার। দেখো তো এটাও মিলিমিটার এটাও মিলিমিটার, তার মানে আমরা সরাসরি এদের ক্যালকুলেশন করতে পারবো সূত্রের মাধ্যমে। তা আসো সূত্রের মাধ্যমে সরাসরি ক্যালকুলেশন করে ফেলি। এখন লিখবো আমরা জানি, এখন লিখবো কি, আমরা জানি। এখন দেখো আমাদের এখানে কি বের করতে হবে, দণ্ডটির দৈর্ঘ্য। তাহলে আমরা লিখবো দণ্ডটির দৈর্ঘ্য, এখানে লিখে নিই দণ্ডটির দৈর্ঘ্য। দণ্ডটির দৈর্ঘ্য আমরা কত ধরতে পারি, মনে করো ধরলাম হলো এল, তাহলে এল সমান কত এটা আমাদের বের করতে হবে। আর এখন আমরা কি জানি, আমরা জানি এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ভালো কথা, তো এল এর মানই তো আমরা বের করবো। আসো এল এর মানটা বের করি। এম এর মান কত পেয়েছি দেখো তো, এম এর মান আমরা 40 পেয়েছি। ভি এর মান কত পেয়েছি, ভি এর মান দেখো 7 দেওয়া আছে, আর ভিসি এর মান 0.1 দেওয়া আছে। আসো ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন যদি করি তাহলে কত আসে দেখো, 0.1 সাথে যদি তুমি 7 গুণ করো, 0.1 ইন্টু 7, তাহলে এটা আসে হচ্ছে 0.7, আর এদিকে আছে 40, তার মানে এখানে হবে 40 যোগ 0.7, তাহলে এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে 40.7 মিলিমিটার। অতএব দণ্ডটির দৈর্ঘ্য তুমি লিখবে, অতএব দণ্ডটির দৈর্ঘ্য, দণ্ডটির দৈর্ঘ্যটা কত হবে বলো তো, হবে হচ্ছে 40.7 মিলিমিটার। ক্লিয়ার, বোঝাতে পারলাম? এটা হচ্ছে খ নম্বর। এতটুকু অঙ্ক করে দিলে তুমি কয় মার্ক পাবা বলো তো, এতটুকু অঙ্ক করে দিলে তুমি পাবা 3 মার্ক। তো সহজ, সেজন্য মানুষ 1 নম্বর অধ্যায়টা করে না, কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে পারে না। ওকে, কিন্তু তুমি পারবা ইনশাল্লাহ। আসো আমরা পরবর্তী ম্যাথে যাই, গিয়ে দেখি যে আসলে কিভাবে করতে পারি। এটা কপি করলাম, কপি করার পর এবার মুছে দিই, ঠিক আছে? ওটা নোট করে নিও কিন্তু, ঠিক আছে? একটু পজ করে নোট করে নিবা, তারপরে আবার এই ম্যাথে আসবা। সব তো মোছার দরকার নেই, এতটুকু থাক, ওই কারণ উপরে একটুকু থাক, উপরে এটা আমাদের আবার লাগতে পারে। ঠিক আছে, আমাদের মোছা কমপ্লিট। আমরা এই দুটা কেটে দিই, এটা কেটে দিই আর এটা কেটে দিই। এবার দেখো, এবার আমরা করবো কি বলো তো, ঘ নম্বর অঙ্ক করবো।
ঘ নম্বর অঙ্কটা করে ফেলি। আসো, এটা ঘ নম্বর, এখানে লিখে ফেলি সলিউশন। দেখো সলিউশন করতে গেলে প্রথমত দেখো আমাদের এখানে আরেকটা লাইন দেওয়া আছে, এটা হচ্ছে ঘ নম্বরের জন্য দেওয়া আছে যে পরিবর্তন করে। কি পরিবর্তন করতেছো বলো তো, আমি তোমাকে বলে দিই আমরা কি পরিবর্তন করতেছি। আমরা যে মেইন স্কেলের সাথে যে ভার্নিয়ার স্কেল লাগানো আছে সেই ভার্নিয়ার স্কেল পরিবর্তন করতেছি। সেই ভার্নিয়ার স্কেল পরিবর্তন করে এখন কি করব জানো, ভার্নিয়ার স্কেল এমনভাবে এমন একটা ভার্নিয়ার স্কেল লাগাইতেছি যে স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, ক্ষুদ্রতম 19 ভাগের সমান। সেই ভার্নিয়ার স্কেলের কি বলতো 20 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ভাগের সমান। ঠিক আছে, এর আগে যেটা ছিল সেটা সরাসরি ধ্রুবক দেওয়া ছিল, আমরা ক্যালকুলেশন করে ফেলাইছি। এখন আমাদের যে তথ্য দেওয়া আছে সেখান থেকে ভার্নিয়ার ধ্রুবকটা বের করে নিতে হবে। প্রধান স্কেল কিন্তু সেম আছে, তার মানে প্রধান স্কেলের যে পার্ট সেটাও কি বলতো সেম। ওকে, ভালো কথা। এবার প্রশ্ন দেখি কি বলতেছে। বলতেছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার পরিবর্তনের সাথে দণ্ডের দৈর্ঘ্যের কিরূপ তারতম্য হবে। এই যে ভার্নিয়ার স্কেল পরিবর্তন করতেছি, ভার্নিয়ার স্কেল পরিবর্তন করলে যে আগের ভার্নিয়ার স্কেল ব্যবহার করে যে দৈর্ঘ্য পেয়েছি আর এখন যে ভার্নিয়ার স্কেল ব্যবহার করব সেটা ব্যবহার করে যে দৈর্ঘ্য পাবো দুটা নিশ্চয়ই আলাদা। তো দেখাতে হবে যে দুইটা আলাদা দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু, মানে পার্থক্য কতটুকু। তা আসলে নতুন আমরা তো আগের ভার্নিয়ার স্কেল দিয়ে কতটুকু মাপ পেয়েছি বা পরিমাপ পেয়েছি সেটা তো আমরা জানি। তো এখনকার ভার্নিয়ার স্কেল দিয়ে কতটুকু পরিমাপ পাবো সেটা কি আমরা জানি না। তবে কি আমরা কি করতে পারি, আমরা বের করতে পারি। আসো বের করি। তাহলে নতুন দেখো আগেকার যেই প্রধান স্কেলের পার্ট, আগেকার যে ভার্নিয়ার সমাপতন সবকিছু সেম। কারণ আমরা ভার্নিয়ার সমাপতনকে সেম কেন রাখতেছি, কারণ এটা সম্পর্কে আমাদের কোনো তথ্য দেওয়া নাই, তাই আমরা এটাকে সেম রাখতেছি। কিন্তু আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করার একটা ওয়ে জানা আছে, তাই আমরা ভার্নিয়ার ধ্রুবকটা বের করে নিব। তো আমরা ভার্নিয়ার ধ্রুবক সমান কি জানি বলো তো, আসো এটাকে কপি করে নিয়ে আসি। এটা তো আমরা জানি, এই যে এটা। তো এটাকে আমরা কি করব বলো তো, এটাকে একটু কপি করে নেব। কারণ আমার হাতে যেহেতু এত লেখার দরকার নেই, আমি কপি করতে পারি চাইলেই, তাহলে আমি কপি করেই বসাবো। ঠিক আছে, এটা আমাদের ভার্নিয়ার ধ্রুবক, যেহেতু এটা নতুন স্কেলের ভার্নিয়ার ধ্রুবক তাই এটাকে আমরা ভার্নিয়ার ধ্রুবক ভিসি প্রাইম নাম দিলাম। হ্যাঁ, তার মানে এটাকে নতুন ভার্নিয়ার, নতুন যে স্কেল, নতুন যে ভার্নিয়ার স্কেল তার ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, এটাকে আমরা ভিসি নাম দিলাম। তো দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কিন্তু 1 মিলিমিটার, কারণ এটাকে আমরা মিলিমিটার স্কেল পর্যন্ত মাপতেছি, তাই না? মিলিমিটার স্কেল পর্যন্ত মাপতেছি, তার মানে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1 মিলিমিটার। তাহলে উপরে কত বসবে তুমি বলো, উপরে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? দেখো প্রধান স্কেল এটা যেহেতু ধ্রুবক দেখো মিলিমিটারে আছে, তার মানে এটাকে আমরা সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি মেইন স্কেল। তাহলে উপরে বসবে হচ্ছে আমাদের 1 মিলিমিটার, আর নিচে বসবে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। দেখো ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, তার মানে ভার্নিয়ার স্কেল কত, ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা কত, এখানে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 20। এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। আসো এটাকে ক্যালকুলেশন করি। এটাকে যদি ক্যালকুলেশন তুমি করো এটা আসবে 1/20 মিলিমিটার। এটাকে আপনি ক্যালকুলেশন করলে পাবেন কত জানেন? এটাকে আপনি ক্যালকুলেশন করলে পাবেন হচ্ছে 1/20, 0.05 মিলিমিটার। দেখেন এটা সরাসরি মিলিমিটারে কি করেছি, সরাসরি মিলিমিটারে পেয়ে গেছি না? তাহলে ভার্নিয়ার ধ্রুবক তো পেয়ে গেলাম। আর এখানকার যে এম মানে প্রধান স্কেলের পার্ট সেটাও সেম। তো প্রধান স্কেলের পার্ট কত ছিল, প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট ছিল আমাদের এম সমান কত, 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারকে যদি মিলিমিটার বানাইতাম এটা 40 মিলিমিটার হইতো, গ নম্বরে করে আসলাম। আর ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার সমপাতন সেটাকে আমরা যদি ভি নাম দিই সেটাও সেম, সেটা হচ্ছে 7 আছে, 7 আছে তো 7ই থাক। এবং ভার্নিয়ার ধ্রুবক আমরা নতুন যে ভার্নিয়ার ধ্রুবক পেলাম সেটাকে ভিসি প্রাইম নাম দিলাম এবং সেটা পেলাম 0.05 মিলিমিটার। ওকে, ঠিক আছে, এতটুকু যদি বুঝে যায় আমরা এখন নতুন দৈর্ঘ্য পাবো না। নতুন দৈর্ঘ্যকে আমরা কি নাম দিতে পারি, নতুন দৈর্ঘ্য। আগের দৈর্ঘ্যকে এল নাম দিয়েছি, তাহলে নতুন দৈর্ঘ্যকে যে নাম দিব সেটা হচ্ছে কি বলতো, এল ড্যাশ। এল ড্যাশ। তো এই এল ড্যাশের সূত্র কি হবে বলো তো, আগের মতোই সূত্র হবে প্রধান স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার সমপতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। এখন নতুন যেহেতু আমরা নতুন স্কেল ব্যবহার করতেছি তাই এখানে ভিসি প্রাইম ব্যবহার করতে হবে। আসো ব্যবহার করে বের করে ফেলি। তো এখানে আমাদের ছিল 40 প্লাস এখানে ছিল কত বলো তো, ভি এর মান হচ্ছে 7 আর ভিসি এর মান কত, 0.05। আসো ক্যালকুলেশন করি দেখি কত আসে। 40 প্লাস 7 ইন্টু 0.05, এটা আসে হচ্ছে 40.35। এটা আসে কত, 40.35 কত বলো তো, মিলিমিটার। দেখো আগে গ নম্বর হতে আমরা কি পাইছি, দণ্ডের দৈর্ঘ্য 40.7 আর এখানে পেলাম 40.35। তাহলে পার্থক্য আছে না, পার্থক্য আছে, সেটা লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি আমরা গ হতে কি পাইছি বলো তো, গ
হতে পায়। দণ্ডটির দৈর্ঘ্য যেটাকে আমরা এল বলেছিলাম সেটা হচ্ছে কত বলতো 40.7 মিলিমিটার। ভার্নিয়ার স্কেল পরিবর্তনের ফলে পেলাম, লিখবা ভার্নিয়ার স্কেলের পরিবর্তন করার ফলে পেলাম যে দৈর্ঘ্য পেয়েছে সেটাকে আমরা এল ড্যাশ নাম দিয়েছি এবং সেটা পেয়েছে 40.35 মিলিমিটার, তাই নয় কি? 40.35 মিলিমিটার পেয়েছে। তাহলে আমাদের দৈর্ঘ্যের প্রশ্ন কি ছিল? দেখো প্রশ্ন ছিল হচ্ছে কীরূপ তারতম্য হবে, অতএব দৈর্ঘ্যের পরিবর্তন। অতএব কী লিখবা বলো তো? দৈর্ঘ্যের পরিবর্তন। অতএব এটাকে আমরা অন্য কালার দিয়ে লিখতে পারি। অতএব আমরা লিখতে পারি দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্যের পরিবর্তন, যেটাকে আমরা কি নাম দিতে পারি? দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি? একটা দৈর্ঘ্য আর একটা দৈর্ঘ্যের থেকে কতটুকু বেশি সেটা আমরা কীভাবে পাবো? এল মাইনাস এল ড্যাশ করলে পাবো। তো এটা কী করতে হবে? এল এর মান হচ্ছে 40.7 আর এল ড্যাশের মান হচ্ছে 40.35। বিয়োগ করো কত পাও দেখো। তাহলে লিখবা 40.7 মাইনাস 40.35, এটা আসে হচ্ছে 0.35। 0.35 এটা কি বলো তো? এত মিলিমিটার। তার মানে এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন। এই একটা ছোট ম্যাথ দিয়েছিল এবং এটাতে তোমার মার্ক দিয়েছিল 4। এই ম্যাথটুকু করে দিলে 4 মার্ক তুমি পেয়ে যাবে। এখানে এবার একটু কথাই লিখে দিবা, এটা লিখে দিলে এখানে অ্যান্সার লিখে দিলে মনে করো শেষ। সেজন্য আর কি বিজ্ঞানে অথবা পদার্থবিজ্ঞানে অথবা ম্যাথে মার্কগুলো সহজ, কারণ এগুলো প্রশ্ন ছোট হয়, মার্ক বেশি থাকে আর কি। ঠিক আছে? আর তোমাকে 4 মার্ক পাইতে গেলে কি করতে হতো? 2 পেজ লেখা লাগতো বাংলার ক্ষেত্রে অথবা বাংলাদেশের বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে। এটা একটু টাফ। ঠিক আছে, এটা একটু তুলে নাও। আমরা 3 সেট প্রশ্ন সমাধান করব, বাকিগুলো আমরা হোমওয়ার্কে দিয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে, এটা তুলে নিছো আশা করি। আসো আমরা 2 নম্বর এটা সলভ করব। সলভ করার আগে একটুখানি আমরা 1 মিনিট একটু বসি, হ্যাঁ? তারপরে আবার শুরু করতেছি। ঠিক আছে, আসো আমরা আবার শুরু করি। তো এখানেও দেখো 2 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। তো এখন তো আমার মনে হয় তোমার প্রশ্ন মনে জাগতেছে না যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, কারণ এটা আমরা অলরেডি অ্যান্সার করে এসেছি। বলবা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যার অনুপাতকে ভার্নিয়ার স্কেল বলা হয়। ওকে। আর ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। তুমি খ নম্বর দিয়ে এটা ব্যাখ্যা করতে পারো। তো ক নম্বর তো আমাদের গেল, আসো খ নম্বর ব্যাখ্যা করি। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে ক্ষমতা একটি লব্ধ রাশি। আমরা কি জানি বলো তো? পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি। আবার ডাব্লিউ সমান কি বলো তো? ডাব্লিউ সমান এফ এস। তাহলে উপরে লিখতে পারবা কি বলো তো? এফ এস ডিভাইডেড বাই টি। আবার এফ সমান কি বলো তো? এম এ। তার মানে এম এ এস ডিভাইডেড বাই টি। তাহলে দেখো আমরা লব্ধ রাশি কাকে বলেছিলাম? যে রাশি অনেকগুলো মানে কয়েকটা মৌলিক রাশি মিলে যে রাশি তৈরি হয় তাকে আমরা লব্ধ রাশি বলি। তাহলে দেখো তো পি তৈরি হতে কি কি লাগতেছে? পি তৈরি হতে আমাদের ভর লাগতেছে। ত্বরণের মধ্যে কিন্তু আবার কি আছে বলো তো? ত্বরণের মধ্যে আছে হচ্ছে বেগ আর সময়, তার মানে ভি ডিভাইডেড বাই টি। আবার ভি এর মধ্যে আছে মিটার পার সেকেন্ড, মানে কি? আবার এটার মধ্যে আছে কি বলতো? এটার মধ্যে দূরত্ব ডিভাইডেড বাই সময় আছে। তার মানে দেখো একটা ক্ষমতা তৈরি হইতে আমাদের ভর লাগতেছে, আমাদের দূরত্ব লাগতেছে, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, আমাদের সময় লাগতেছে। তার মানে দেখো এই ক্ষমতা তৈরি করতে 3টা রাশির প্রয়োজন হচ্ছে আর কি। যার কারণে আমরা কি বলতেছি বলতো? যার কারণে আমরা ক্ষমতাকে লব্ধ রাশি বলতেছি। আসলে এটা তো আমি বুঝাই দিলাম, তোমাকে আমি উত্তরটা এনে দিই যাতে আমাদের টাইম একটু সেভ হয় আর কি, বুঝছো? কারণ আমাদের তো আজকে অনেক একটু দ্রুত আগাইতে হবে, পড়া একটু বেশি। তার সঙ্গে আমি খ নম্বর উত্তরটা এখানে এনে দিই, তারপরে যাচ্ছি। ঠিক আছে, আমার দ্বারাও একটু 30 মিনিট 30 সেকেন্ড টাইম দাও আমাকে, আমি তোমাকে এটা এনে দিচ্ছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে।
এবার দেখো, এটা আমি তোমাকে কন্ট্রোল এখানে এনে দিলাম, এটা হচ্ছে আমাদের ক এবং খ নম্বরের যে উত্তর সেটা। ঠিক আছে, এখান থেকে তুমি একটু দেখে নিলে বুঝবা যে আসলে এটা কিভাবে করছে এখানে। ওকে, আমি আশা করছি তোমরা এখানে এটা পড়লেই বুঝতে পারবা যে যে সকল মৌলিক রাশির উপর নির্ভর করে মৌলিক রাশি থেকে লাভ করা হয় তাদেরকে আমরা লব্ধ রাশি বলি। কোনো বস্তু ব্যক্তি একক সময়ে যে কাজ সম্পন্ন করে তাকে আমরা ক্ষমতা বলি। তাহলে ক্ষমতা সমান কি, কাজ ডিভাইডেড বাই সময়, যে ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তারপর ভরের মধ্যে ত্বরণ আছে, তার মানে কি দেখো আবার ত্বরণের মধ্যে, বুঝতে পারছো, মানে সবগুলোকে মৌলিক রাশিতে ভাঙতেছে। তুমি জানো মৌলিক রাশি 7টা, ঠিক আছে, ওই 7টা রাশিতে ভাঙতেছে। ভর একটি মৌলিক রাশি, স্মরণ একটি মৌলিক রাশি, সময় তো আরেকটা মৌলিক রাশি, মৌলিক রাশিতে কনভার্ট করে নিছে। তাহলে তুমি তারপরে বলতেছো দেখো ভর স্মরণ সময়, এই যে ভর স্মরণ সময় এই 3টি মৌলিক রাশির উপর নির্ভরশীল হয় ক্ষমতা একটি কি রাশি, লব্ধ রাশি। ঠিক আছে, আশা করি তুমি এটা পারবা। আসো খ নম্বর প্রশ্নে যাই। আসো এটাকে আমরা কপি করি, কপি করে খ নম্বর প্রশ্নে যাই। তো এরপরের কাজ হবে আমাদের সবগুলো মুছে দেওয়া। আসো মুছে দিই। খ নম্বর প্রশ্ন তো গেল, এবার আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করব আর কি। আসো গ নম্বর প্রশ্নটা সলভ করি। তো গ নম্বর প্রশ্নটা একটু দেখো তাকায়ে কি বলতেছে। গ নম্বর প্রশ্নের দিকে যদি তুমি একটু তাকাও, তুমি দেখতে পাবা যে এখানে বলতেছে যদি, এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, ঠিক আছে, এটা কি অধ্যায়ের প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। যদি ইউ ইজ ইকুয়াল টু এত, এটাকে বলা হয় মিউ, যেটাকে আমরা বলি মাইক্রোমিটার পার সেকেন্ড। এ এর মান যদি এত মিলিমিটার পার সেকেন্ড এবং টি এর সমান এত হয়, তবে এস এর মান কত। তুমি দেখো এখানে এস এর একটা সূত্র দেওয়া আছে না, যেখানে ইউ এর মান আছে, এ এর মান আছে, টি এর মান আছে। ইউ এ টি মিলে যে সূত্রটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে সেটা হচ্ছে এটা। তার মানে এই সমীকরণে ইউ এ আর টি এর মান বসায় আমাদের এস এর মান বের করতে হবে। তবে যেটা হচ্ছে, সেটা আমাদের মেইন কথা সেটা হচ্ছে যে আমাদের সব এককগুলোকে এসআই এককে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এসআই এককে মানে কি, এই সময় দূরত্বের এসআই একক কি, মিটার। দেখো এখানে মিটারটা কিন্তু মাইক্রোমিটারে আছে, তার মানে এটাকে আমাদের কিসে নিয়ে যাইতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। এখানকার মিটারটা দেখো মিলিমিটারে আছে, তার মানে এখানকারটা কোথায় নিয়ে যেতে হবে, আমাদের মিটারে নিয়ে যেতে হবে। আসো নিয়ে যাই, তারপরে মান বসাবো, তারপরে আমরা কি করব, বের করে ফেলবো। তার মানে এখন আমরা লিখবো এখানে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? না বুঝতে পারলে আরেকবার রিওয়াইন্ড করে দেখে নাও। এখানে আমাদের দেখো ইউ এর মান দেওয়া আছে কত, 3 মাইক্রোমিটার। এটাকে মিউ বলে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি পড়াইছিলাম না যে 1 মাইক্রোমিটার মিউ মিটার, 1 মাইক্রোমিটার সমান 10⁻⁻6 মিটার। এটা মনে আছে? 1 মাইক্রোমিটার সমান 10⁻⁻6 মিটার। যদি মনে না থাকে ওখানে গিয়ে আরেকবার দেখে আসতে হবে। তাহলে এখন আমি লিখতে পারবো 3 ইন্টু মাইক্রোমিটারের জায়গায় আমি লিখতে পারবো 10⁻⁻6, আর তারপরে এত মিটার, আর সেই এস ইনভার্স 1 ছিল এস ইনভার্স 1। এটা হলো আমাদের বেগ। ঠিক আছে, এরপরে এ এর মান দেখো, এ এর মান কত দেওয়া আছে বলো তো, 10 মিটার মিলিমিটার এস ইনভার্স 2। তাহলে এই মিলিমিটারকে কিসে নিয়ে যাইতে হবে, মিলিমিটারকে নিয়ে যাইতে হবে হচ্ছে আমাদের মিটারে। আমরা কি জানি বলো তো, 1 মিলিমিটার সমান 10⁻³ মিলিমিটার, 10⁻³ মিটার। 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। তাহলে তুমি এখানে লিখতে পারবা 10, আর মিলিমিটারের জায়গায় লিখতে পারবা ইন্টু 10⁻³ আর এস ইনভার্স 2 ছিল এস ইনভার্স 2। আমরা কিন্তু অলরেডি দেখো আমরা দুটাকে কনভার্ট করে ফেলাইছি, আর আমাদের এখানে এস এর মান দেওয়া আছে না, টি এর মান দেওয়া আছে সময় আর কি, সেটা কত দেওয়া আছে, 6 সেকেন্ড। আমাদের 3টার মান দরকার ছিল, 3টার মান শেষ। এখন আমরা ওই সূত্রে শুধুমাত্র মান বসাবো আর ক্যালকুলেশন করবো। দেখো আমাদের সূত্র কি এখানে দেওয়া আছে না, তাহলে লিখবার দেওয়া আছে যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমাদের দেওয়া আছে। তো এখানে আমরা কি করব, এই ইউ এর মান বসাবো, টি এর মান বসাবো, এ এর মান বসাবো, টি এর মান বসে এই সূত্র থেকে এস এর মানটা বের করে ফেলবো। তো এস রেখে দিলাম, আসো মান বসাই। দেখো ইউ এর মান কত পেয়েছি আমরা, ইউ এর মান পেয়েছি 3 × 10⁻⁻6। টি এর মান কত পেয়েছো তুমি, টি এর মান পেয়েছো 6 প্লাস হাফ। এ এর মান কত পেয়েছো, এ এর মান পেয়েছো হচ্ছে 10 × 10⁻⁴ আর টি এর মান কত, 6 স্কোয়ার। এবার ক্যালকুলেটরে তুমি, আশা করি তুমি ক্যালকুলেটর চালাইতে পারো। যদি ক্যালকুলেটর চালাইতে পারো, এটা ক্যালকুলেশন করবা। প্রথম কাজ হচ্ছে এই ইউ আর টি গুণ করা। ইউ এর মান হচ্ছে 3 × 10⁻⁻6 আর এর সাথে গুণ দেওয়া হচ্ছে 6। যদি গুণ দাও তুমি এখানে একটা রাশি পাবা, সেটা হচ্ছে 1.8 × 10⁻⁵। এটা পাইলা। আর এবার এইটুক ক্যালকুলেশন করো, তাহলে 0.5 মানে হাফ ইন্টু হাফ মানে তো 0.5, আর এখানে আছে 10 × 10⁻⁴ ইন্টু 6কে যদি স্কোয়ার করো 36 হয়, তাহলে এখানে পাইলা কত, 0.018। ঠিক আছে, এবার এই দুইটা যোগ করো, এটা তো থাকলোই। এবার এর সাথে যোগ করবো 1.8 × 10⁻⁵। ঠিক আছে, এটা যদি যোগ করে দিই, এটা আসে হচ্ছে যে
আমাদের আসে হচ্ছে 1.8, এখানে যেভাবে আসলে সেভাবেই লিখে দিই, 18.018 ইন্টু 10⁻³ এত কি, এটা যেহেতু দূরত্বের একক মিটার, তাহলে সব কিছুকে আমরা মিটারে রেখেছিলাম, তাই এটা আমাদের মিটারেই আসবে। এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এস এর মান চেয়েছিল না, এটা হচ্ছে আমাদের এস এর মান। আশা করি এটা তুমি পরীক্ষায় যদি আসে তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা হবে না। এটা করতে গেলে আমাদেরকে এক্সট্রাভাবে জানা লাগবে এটা, আর এক্সট্রাভাবে জানা লাগবে এটা, এই দুটো জানলে এটা আমরা অ্যান্সার করতে পারবো। আর এটা আমি তোমাকে প্রথম ক্লাসেই শিখাই এসেছি, সমস্যা হওয়ার কথা না। এবার আমরা কি করব, ঘ নম্বরের উত্তর করব। ঘ নম্বরের উত্তর করার আগে পেজটা একবার কপি করে নিই, কপি করে নিলাম। এরপরে আমরা কি করব, বাকি সবগুলো মুছে দিব। তুলে নিয়েছো, আমি আশা করতেছি তোমরা তুলে নিয়েছো পজ করে। আসলে এবার আমরা ঘ নম্বরটার উত্তর করে ফেলি। ঘ নম্বরটা তো আরও সহজ। ঘ নম্বরটার উত্তর করি। দেখো ঘ নম্বর কি বলতেছে একটু তাকাও, যে মাত্রা পদ্ধতিতে 2 নং সমীকরণের সত্যতা যাচাই করো। আমরা যখন এই মাত্রা পড়েছিলাম তখন কিন্তু আমরা কি করেছিলাম বলো তো, ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার মাত্রা পদ্ধতিতে মাত্রা যাচাই করেছিলাম। আজকে আমরা এই 2 নম্বর সমীকরণের মাত্রা যাচাই করবো আর কি, যে মাত্রা ঠিক আছে কিনা। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে এটা করে ফেলবো, দেন আমরা বলে দেবো যে এটা মাত্রা পদ্ধতিতে সব ঠিক আছে। তাহলে 2 নম্বর পদ্ধতিতে কী করবো, সমীকরণের সত্যতা যাচাই করবো। আসো সত্যতা যাচাই করি। তাহলে এখানে আমরা সলিউশন দিয়ে দিই। আমরা এখন করব হচ্ছে ঘ নম্বর। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ঘ নম্বর সলিউশন করব। তো আসো প্রথমত লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে বলো তো, ভি স্কোয়ার। এখন কি জানো বলো তো, আমরা জানি ভি হলো কি, এখানে বলো তো ভি হচ্ছে বেগ। আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ব বেগ, যেটাকে আমরা ভি দ্বারা লিখি। বেগ সমান কি বলো তো, এখানে সরণ বাই সময়, তাই না? বেগ সমান সরণ বাই সময়। যদি বেগ সমান সরণ বাই সময় হয়, তাহলে তুমি বলো যে সরণ মানে কি, দূরত্বের ইংরেজি লেন্থ, তাহলে এল লিখতে পারো মাত্রার ক্ষেত্রে। আর এখানে সময়ের যে ইংরেজি সেটা হচ্ছে টাইম, টি লিখতে পারো। তাহলে এটাকে তুমি লিখতে পারো এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 1, হ্যাঁ, এল টি ইনভার্স 1 লিখতে পারো। তাহলে বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে আমাদের এল টি ইনভার্স 1। ওকে, তাহলে এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে, ভি স্কোয়ার। অতএব ভি স্কোয়ার, এটার মাত্রা কি হবে বলো তো, এটার মাত্রা হবে হচ্ছে এই যে এখানে আছে না এল টি ইনভার্স, সরি কি লিখলাম, এল টি ইনভার্স 1, এটাকে স্কোয়ার করবা। আর থার্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। এটাকে কিন্তু কি করলাম, স্কোয়ার করলাম, ঠিক আছে। এরপরের কাজ দেখো, এরপরের কাজ হচ্ছে আমাদের কিছুই না। এখন এলকে যদি স্কোয়ার করো এল স্কোয়ার হবে, টিকে যদি টি ইনভার্স 1কে যদি স্কোয়ার করো টি ইনভার্স 2 হবে। আর থার্ড ব্র্যাকেট ছিল থার্ড ব্র্যাকেট। তার মানে লেফট হ্যান্ড সাইডের মান আসলো এল স্কোয়ার টি ইনভার্স 2। আমাদের এখন দেখাইতে হবে যে আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড, এটা ক্যালকুলেশন করে আমাদের সেম জিনিস আসবে, তাহলেই আমরা বলতে পারবো যে সঠিক আছে। তো আসলে দেখাই দিই। এখন রাইট হ্যান্ড সাইড লিখবা, এখানে লিখবা রাইট হ্যান্ড সাইড। আজকে প্রচুর হাত ঘামতেছে, এত হাত ঘামলে কি পারা যায়? আচ্ছা দেখো, এবার এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে, ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো তো ইউটা কি আদিবেগ না, আদিবেগও তো বেগ। তার মানে এই ভি এর মাত্রা আর আদিবেগ ইউ এর মাত্রা সেম হবে। তার মানে কি আমরা লিখতে পারবো ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ারের মাত্রা। তাহলে আমরা লিখতে পারবো ইউ স্কোয়ার এর মাত্রা, তাই তো। ইউ স্কোয়ারের যে মাত্রা সেটাকে আমরা কি লিখতে পারি দেখো, সেটাকে আমরা লিখতে পারবো থার্ড ব্র্যাকেট, তার মধ্যে ইউ স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটার মাত্রা কত হবে বলো তো, একইভাবে হবে এল স্কোয়ার টি ইনভার্স 2। ওকে, এখন আমরা 2as, 2 এর তো কোনো মাত্রা নাই কারণ 2 একটা সংখ্যা, তার মানে আমাদের as এর মাত্রা লাগবে। এটা কি ত্বরণ না, এ হচ্ছে ত্বরণ। তাহলে আমরা ত্বরণের মাত্রা কিন্তু জানি, এর মাত্রা, এটার মাত্রা কিন্তু আমরা অলরেডি জানি। সেটা হচ্ছে যে ত্বরণ ইজিক্যাল টু কত ছিল দেখো তো, ত্বরণ ইজিক্যাল টু ছিল কত, ভি বাই টি না, মানে উপরে ডেল ভি ছিল, ভি মাইনাস ইউ আর কি। তাহলে ভি এর মাত্রাতে এল টি ইনভার্স 1 আর টিটা আবার উপরে উঠে যাবে, তাহলে এল টি ইনভার্স 2 হবে। তাহলে ত্বরণের মাত্রা যেটাকে আমরা এ লিখি সেটাকে আমরা লিখতে পারবো যে এল টি ইনভার্স 2। আশা করি এগুলো তোমরা জানো, ঠিক আছে। আর তারপরে আমাদের আরেকটা গেল না, টাইম আছে না, এই যে এস। তাহলে এস হলো কি সরণ, এস এর মাত্রা কত বলো তো, এস এর মাত্রা কত হবে বলো তো। এখানে তাহলে ব্র্যাকেটের মধ্যে এস যাবে, আর এস এর মাত্রা হচ্ছে আমাদের শুধুমাত্র দূরত্ব, তার মানে এল হবে, বুঝেছো?
ঠিক আছে, এটা যদি হয় তাহলে এ এস এর মাত্রা কত? অতএব আমরা এখন লিখতে পারবো এ এস এর মাত্রা, কারণ এ এস এর মাত্রাও যা 2as এর মাত্রাও তাই, তাহলে এ এস এর মাত্রা, এ এস এর মাত্রাকে আমরা লিখতে পারবো এ এস। তাহলে দুইটাকে একসাথে গুণ হিসাবে লিখতে হবে, কারণ এ এস এখানে গুণ করেছি, তাহলে এখানে লিখতে পারবো এল টি ইনভার্স 2 ইন্টু এখানে শুধু এল। ঠিক আছে, আর এই দুটো যখন গুণ করবো এল আর এল গুণ হয়ে কী হবে? এল স্কোয়ার হবে, আর এখানে টি ইনভার্স 2 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এ এস এর মাত্রা। তাহলে 2as এর মাত্রা কত তুমি বলো তো? 2as এর মাত্রা সেম হবে না? অতএব 2as এর মাত্রা, কারণ 2 এর তো কোনো মাত্রা নাই, তার মানে 2as এর মাত্রাও as এর মাত্রার মতোই, সেটা হচ্ছে যে এল স্কোয়ার আর টি ইনভার্স 2। যদি এতটুকু বুঝেই থাকো তাহলে এবার দেখো আমরা কি করব, ওই যে অতএব আমরা এখন বের করব ইউ স্কোয়ার প্লাস 2as এর মাত্রা, এটার মাত্রাটা বের করে দিব। আসো এটার মাত্রা বের করি। এটার মাত্রাটা কেমন হবে দেখো, এটার মাত্রা হবে ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো ইউ স্কোয়ারের মাত্রা কত পেয়েছি দেখো, এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, টি ইনভার্স 2। আর 2as এর মাত্রা কত পেয়েছি? এটাও পেয়েছি এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, দেখো দুইটাই সেম জিনিস, তাহলে দুইটা যোগ করলে কি 2 এল স্কোয়ার টি ইনভার্স 2 হবে না? দেখো এটা যার মাত্রা, এটাও তো তার মাত্রা, একই ধরনের, মানে দুইটা সমজাতীয় রাশি যোগ করলে সমজাতীয় রাশি হয়। ঠিক আছে, তার মানে এটার মাত্রাও হবে কত? এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা আসলে তো একক থেকে মাত্রা নির্ণয় করি না, একককে দুটো একক গুণ করলে কি 2 একক হয়, তাই না? দুটো একক সেম একক মানে দুটো যোগ করলে একই একক পাবা, এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে। তার মানে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে না? তাহলে বলবো অতএব লেফট হ্যান্ড সাইড, দেখো অতএব আমরা এখানে একটু মুছি এটা, দেখো এখন আমরা লিখতে পারবো অতএব কি একটা সমস্যা, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি করলাম আমরা? আমাদের কি প্রমাণ করতে বলেছিল? সত্যতা যাচাই করা, অতএব বলবো সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। বুঝতে পেরেছো এটা? ঠিক আছে, আসো আমরা এটা স্ক্রু গজের এক সেট প্রশ্ন সলভ করি। স্ক্রু গজের প্রশ্ন সলভ করার আগে চলো আমরা একটু স্ক্রু গজ নিয়ে আসি, তারপরে স্ক্রু গজ সলভ করি। 1 মিনিট রেস্ট নিয়ে নাও, ঠিক আছে? কই আছে স্ক্রু গজ? তারা দেখি। এটা হচ্ছে আমাদের স্ক্রু গজ, ঠিক আছে? এই স্ক্রু গজ দিয়ে এখন আমরা কি করব? এই প্রশ্নটা সলভ করে ফেলবো। প্রশ্নটাও সহজ। দেখো ঘ নম্বর প্রশ্নটার দিকে যদি তাকাও দেখবে ওটা হলো মুখস্থ টাইপের প্রশ্ন, তার মানে ওটা তোমাকে মুখস্থ নিজেকেই পড়তে হবে। এটা তোমার স্যারের দায়িত্ব না, এটাকে তোমাকে পড়ায় দেওয়া। স্যারের দায়িত্ব হচ্ছে তোমাকে দেখায় দেওয়া এবং তোমার দায়িত্ব হচ্ছে পড়ে নেওয়া, কারণ এটা হচ্ছে লিখিত প্রশ্ন আর কি, এটা তো ম্যাথ না। ঠিক আছে, তাহলে পরিমাপ কাকে বলে? পরিমাপ কাকে বলে তুমি কি জানো? পরিমাপ কাকে বলে? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা তাকে আমরা পরিমাপ বলি। একটা ভালো সংজ্ঞা বইয়ে যেটা আছে সেটা দেখতে চাও? দাঁড়াও আমি তোমাকে দেখায় দিচ্ছি পরিমাপ কাকে বলে। দাঁড়াও আমি তোমাকে দেখাই দিচ্ছি। এখন আমরা 3 নম্বর প্রশ্ন সলভ করতেছি, তাই না? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে, এটাই তো ভালো সংজ্ঞায় দেওয়া আছে। আমি ভাবলাম ভালো সংজ্ঞায় হয়তো আরও ভালো কিছু দেওয়া আছে, কিন্তু না, ভালো সংজ্ঞাতেও এটাই দেওয়া আছে। আসো, আর খ নম্বর প্রশ্নটা তো দেখবা আরও সহজ, আমি তোমাকে বের করে দেখাই দিতেছি। ওকে, দেখো এটা হচ্ছে এটা হচ্ছে ক এবং খ নম্বর একসাথে নিয়ে আসলাম। দেখো এবার আমাদের এখানে ক নম্বর প্রশ্ন ছিল পরিমাপ কাকে বলে। তো পরিমাপ কাকে বলে? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা কি তার পরিমাপ বলা হয়। এখানে বলতেছে শক্তির মাত্রা নির্ণয় করো। আসলে খ নম্বর দিয়ে শক্তির মাত্রাটা নির্ণয় করে দেখাই। শক্তিকে আমরা বলি হচ্ছে কি বলতো? এফ, নাকি সরি, শক্তিকে তো আমরা এনার্জি বলি। এনার্জি মানে কি বলতো? ই দ্বারা প্রকাশ করতে পারি। আর শক্তি এবং কাজ একবারে সমতুল্য, তাই আমরা এখানে ডাব্লিউ লিখতে পারি। আর ডাব্লিউ সমান কি জানি বলতো? এফ এস জানি। ঠিক আছে, এখন আমরা কি করব বলতো? এই সমীকরণের মাত্রা নির্ণয় করব। দেখো তো এফ মানে কি? এফ এর মধ্যে এম এ আছে, এফ ইজিক্যাল টু এম এ, আর এখানে এস ছিল, এস আছে। তো তুমি এবার বলো এম এর মাত্রা কি? এম এর মাত্রা
এম এর মাত্রা তো নিশ্চয়ই তুমি জানো, এম হচ্ছে ভর, ভরকে আমরা মাস বলি, তাই এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম। ঠিক আছে, এ এ হচ্ছে কি বলো তো ত্বরণ না, এ এর মাত্রা কি বলো, এ এর মাত্রা হচ্ছে আমাদের এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু, তাই তো। আর এস এস আমাদের কি বলো তো, এস হচ্ছে আমাদের দূরত্ব, তো এখানে দূরত্বের মাত্রা কী হবে বলো তো, এল হবে। বুঝেছো? তাহলে এখন বলো তুমি এনার্জির মাত্রা কী হবে? এনার্জির মাত্রা মানে তিনটা জিনিসের গুণফল না, তাহলে আমরা লিখবো শক্তির মাত্রা, শক্তির মাত্রা, শক্তির মাত্রা। সেটাকে আমরা লিখতে পারি এই যে ই ব্র্যাকেটে, এবং এটাকে আমরা লিখতে পারি এই তিনটার গুণফল। ঠিক আছে, এই তিনটা যদি গুণ করো, এম, এখানে আছে কি এল টি ইনভার্স টু, ঠিক আছে, আর এখানে আছে কি বলো তো, এখানে আছে হচ্ছে আমাদের এল, এই তিনটা যদি গুণ করো তুমি এখানে পাবা হচ্ছে কি পাবা একটু দেখো, পাবা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এবং এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘুরে দিবা, যেহেতু এটা মাত্রা, তাই দেখো এখানে তাই এসেছে। তাহলে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। খ নম্বরটা কীভাবে সলভ করবো, আসো গ নম্বরে যাই। আসো এবার আমরা গ নম্বর প্রশ্নটা শুরু করি। তো গ নম্বর প্রশ্নের দিকে তুমি যদি একটু খেয়াল করো, গ নম্বর প্রশ্ন বলতেছে পাত্রের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন পাত্র কই পাবা, উদ্দীপকে পাবা। আসো উদ্দীপকটা পড়ে দেখি। তো স্ক্রু গাজের সাহায্যে তারের দৈর্ঘ্য, সরু চোঙের দৈর্ঘ্য এবং ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এতে রয়েছে দুই প্রান্তে দুটি সমান্তরাল বাহু বিশিষ্ট ইউ আকৃতির ফ্রেম। এই যে সমান্তরাল বাহু এবং ইউ আকৃতির ফ্রেম। ঠিক আছে, তারপরে কি বলতেছে দেখো, জনৈক শিক্ষার্থী এর সাহায্যে একটি পাত্রের, এখানে বেদ হবে না আসলে ব্যাস হবে, হ্যাঁ এখানে কি হবে বলো তো, ব্যাস, এখানে একটু ভুল এসেছে। ব্যাস নির্ণয় করতে গিয়ে পাত্রের দৈর্ঘ্যের, পাত্রের রৈখিক স্কেলের পার্ট 8 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পার্ট পেয়েছে 0.40 দেখতে পেলেন, এবং ফলাফলে কিছু ত্রুটি দেখতে পেলেন, এবং এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের লঘিষ্ঠ গণন এলসি, এটার মান তোমরা একটু লিখে নাও 0.01 মিলিমিটার। আমি একবার চেক করে নিই ঠিক লিখলাম কিনা, দাঁড়াও, এখানে এটা মিসিং হয়ে গেছে, আমি খেয়াল করি নাই, সরি বাচ্চারা। ঠিক আছে, এটা একটু মিসিং ছিল। এবার দেখো, এবার আমাদের বলতেছে পাত্রের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি, কোন একটা বৃত্তাকার, আচ্ছা দেখো এখানে যেহেতু পাত্র দিয়েছে, তার মানে কি ওই পাত্রটা কি হবে বলো তো, পাত্রটা নিশ্চয়ই বৃত্তাকার টাইপের হবে। এরকম একটা বৃত্তাকার পাত্র, এর আমরা ব্যাস নির্ণয় করতেছি, মানে এই যে এই বস্তুটাকে এর ভিতরে আর কি বসাইছি, ব্যাস নির্ণয় করতেছি। এখন এর যখন তুমি ব্যাস নির্ণয় করবা, তুমি যখন এর ব্যাসটা নির্ণয় করবা, নিশ্চয়ই এটা এই দৈর্ঘ্যটা পাবা। এই ব্যাসকে অর্ধেক করে দিলে তুমি কি পাবা, এই ব্যাসকে যখন তুমি অর্ধেক করে দিবা, এই ব্যাসকে অর্ধেক করে দিলে নিশ্চয়ই তুমি ব্যাসার্ধটা পাবা, এই আর পাবা। ওকে, আমরা আর পেয়ে গেলাম। আর যদি পাই, আমরা বৃত্তের ক্ষেত্রফল কত জানি বলো তো, পাই আর স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা পাত্রের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। মানে এক কথায় আমরা ডি নির্ণয় করব প্রথমে, স্ক্রু গাজ দিয়ে এই পাত্রের যে ব্যাস সেটা নির্ণয় করব, যেটাকে আমরা বলি ডি। তারপরে তাকে অর্ধেক করে দিলে পাত্রের ব্যাসার্ধ পাবো। তারপরে কি করব বলো তো, এই পাই আর স্কয়ার সূত্র দিয়ে আমরা এই পাত্রের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। তো প্রথম কথা, স্ক্রু গজের সূত্র কি আমরা জানি? যদি না জানি আসলে একটু দেখে নিই। এটা আমাদের স্ক্রু গজের যে রৈখিক স্কেলের পার্ট সেটাকে আমরা এম বলতেছি, এবং এই বৃত্তাকার স্কেলের কি বলতো, বৃত্তাকার স্কেলের ওই যে এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের যেইটা একদম মেইন স্কেলের সরাসরি থাকে, তাকে আমরা আসলে বলি হচ্ছে এখানে সি বলি। তাহলে বৃত্তাকার স্কেলের যেই ঘরটা, যত নম্বর ঘরটা এই রৈখিক স্কেলে সরাসরি তাকে আমরা কি নাম দিই, তাকে আমরা নাম দিই হচ্ছে সি। আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে আমাদের স্ক্রু গজের সমপতন আর কি, স্ক্রু গজের রৈখিক স্কেলের সাথে সমপতন, বা বলতে পারো এটাকে বৃত্তাকার স্কেলের রৈখিক স্কেলের সাথে সমপতন। আমরা সিকে সমপতন নাম দিলাম, সমপতন, যেটা একদম সরাসরি মিলে যায়। আর এখানে এলসি, যেটাকে আমরা বলি লঘিষ্ঠ গণন, ঠিক আছে। এলসিকে লঘিষ্ঠ গণন বলি। তাহলে সূত্রটা হবে, আমরা যদি এখান থেকে দৈর্ঘ্য নির্ণয় করি ডি, তাহলে এখান থেকে হবে হচ্ছে এম প্লাস হবে, ঠিক আছে, কি হবে বলো তো, প্লাস সি ইন্টু এলসি। সি হচ্ছে সমপতন, এলসি হচ্ছে লঘিষ্ঠ গণন। বুঝতে পারলা? ঠিক আছে। আর এলসি এর সূত্র কি ছিল, পিস ডিভাইডেড বাই ভাগ সংখ্যা, পিস ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে পিস কাকে বলে তুমি একটু আমার আগের ভিডিওটা দেখে আইসো, পিস ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, খুবই সহজভাবে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে সূত্র। এখন আমরা কি করব বলো তো, এই সূত্রটাই ব্যবহার করব। আজকে লেখা খুবই বিশ্রী হচ্ছে, কেন হচ্ছে জানি না। আসো দেখি,
তাহলে পাত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পাত্রের ব্যাস নির্ণয় করে ফেলি। তাহলে এখানে আসলে এখানে লিখি, এখানে লিখে কি একটা সমস্যা, দেখো এখানে লিখলাম, এখানে প্রধান স্কেলের পার্ট বা রৈখিক স্কেলের পার্ট লিখি। এখানে রৈখিক স্কেলের পার্ট লিখতে পারো, রৈখিক স্কেলের পার্ট। রৈখিক স্কেলের পার্ট কত দেওয়া আছে দেখো তো, 8 মিলিমিটার দেওয়া, তো মিলিমিটারই থাকুক, আমরা এটাকে চেঞ্জ না করি। তারপরে এখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 40 দেখতে পেলেন, তার মানে এই 40 নম্বর ঘরটা একদম রৈখিক স্কেলের সাথে ছিল, তার মানে এখানে এটা হচ্ছে আমাদের এম এর মান। এখানে আমাদের সি এর মান কত হবে বলো তো, 40। এবং আমাদের এখানে এলসি এর মান দেখো, মানে যেটা আমাদের লঘিষ্ঠ গণন, যেটাকে আমরা ইংরেজিতে বলি লিস্ট কাউন্ট, সেটার মান হচ্ছে আমাদের 0.01 মিলিমিটার। সবগুলো মিলিমিটার এককেই আছে, তাহলে আমাদের খাটনি তো কমে গেল। এখন আমরা কি করব, মানগুলো সরাসরি বসাই দেব। আমরা জানি, আমরা বলতে পারি এখানে অতএব ব্যাস ডি সমান হোয়াট, আমরা জানি ডি ইজ ইকুয়াল টু এম প্লাস সি ইন্টু এল সি। বলতে পারি এম এর মান পেলাম 8, এল সি এর মান আমরা পেয়েছি 40, আর এল সি এর মান 0.01। আশা করি 40 ইন্টু 0.01 যদি করি এটাকে আমরা পাবো 4, তার মানে এখানে হলো 8 প্লাস 0.4, তাহলে এটা হলো 8.4 যোগ করবা, যোগ করে এটা কত হবে বলো তো, মিলিমিটার হবে। এটা হচ্ছে কি বলো তো, সেই পাত্রের যেই ব্যাস পেলাম সেটা। এখন এটা আমরা তো ব্যাস পেলাম, ব্যাসকে কি করতে হবে, ব্যাসার্ধ করতে হবে। অতএব লিখবা যে পাত্রের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, পাত্রের প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ বলতে বোঝাচ্ছে যেই প্রস্থচ্ছেদ, যে বৃত্তাকার প্রস্থচ্ছেদের তুমি ব্যাস নির্ণয় করলে সেটা, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। এটা কত হবে, এটা হবে আমাদের হচ্ছে আর, আর সমান হবে এই ব্যাস ডিভাইডেড বাই 2। ব্যাসের মান পেলাম 8.4 ডিভাইডেড বাই 2, এই অর্ধেক, এটা হচ্ছে ব্যাস। তাহলে এখান থেকে তুমি পাবা আর এর মান কত পাবা বলো তো, 8কে অর্ধেক করলে 4, 2কে অর্ধেক করলে, মানে 8কে অর্ধেক করলে 4 আর 4কে অর্ধেক করলে 2, তাহলে 4.2 মিলিমিটার। অতএব ক্ষেত্রফল কী হবে, অতএব ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা আমরা জানি কি, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। পায়ের মান তো 3.1416, আর আর এর মান কি বলো তো, আর এর মান হবে আমাদের এই যে 4.2 এবং এটা মিলিমিটার স্কয়ার। ঠিক আছে, আসলে দেখি কত হবে, এটা হবে 3.1416 ইন্টু 4.2, তাকে স্কয়ার করো, করলে দেখো কত পাবা, পাবা হচ্ছে 55.41, 55.41, এবং এটা মিলিমিটারকেও তো স্কয়ার করলো, তো মিলিমিটার স্কয়ার। এটা ছিল আমাদের ঘ নম্বর। এতটুকু করে দিলে আমরা কত মার্ক পাবো, 3 মার্ক পাবো। আর ঘ নম্বর প্রশ্নের দিকে যদি তাকাও, দেখবা ঘ নম্বর প্রশ্নটা হলো মুখস্থ টাইপের প্রশ্ন। আসলে তোমাকে আমি যেহেতু মুখস্থ টাইপের প্রশ্ন, এটা আমি তোমাকে নিয়ে এসে দিই সরাসরি, তাহলে তোমার জন্য সুবিধা হবে আর কি। এটা আমি মুছে দিই, হ্যাঁ মুছে দিই। আমি আশা করি তোমরা গ নম্বর বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা এটা আরেকবার রিভাইন্ড করে দেখে নিও, ঠিক আছে। এটা নিয়ে আর কথা বলবো না বেশি, আশা করি বুঝেছো। আসো এগুলা মুছে দিই, এটা মুছলাম, এটা মুছলাম, ঠিক আছে। আসো ঘ নম্বর প্রশ্নের উত্তরটা তোমাকে আমি এনে দিই। ওকে, তারপরে আরেকটা আছে, এখান থেকে তোমরা পড়ে নিলেই বুঝতে পারবা আসলে এখানে কি লিখছে। আমার কথা হচ্ছে, যদি তোমার দেখো এরকম মানে বিবৃতমূলক প্রশ্ন দিয়েছে, তোমরা ওটার অ্যান্সার করবা না। আসলে তোমার হাতে ম্যাথ থাকবে, ম্যাথগুলা করবা, দেখবা অল্প সময়ের মধ্যে দ্রুত অ্যান্সার করে আসতে পারছো, মানে এটা সুবিধা হয় আর কি, বুঝছো। সুবিধার জন্যই আর কি আমার ম্যাথগুলো ভাল লাগে আর কি, যে টাইম কম লাগে, বুঝছো। এটা তোমরা বুঝতে পারলা যে এটা আমাদের ঘ নম্বর। ঠিক আছে, ঘ নম্বরের উত্তরটা দেখো, বলছে ত্রুটির মতো ফলাফল পাওয়ার জন্য কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। তো কী কী সতর্কতা করতে হবে দেখতেই পাচ্ছ, যে এটা পড়লেই তুমি বুঝতে পারবা, আমাকে এটা বোঝানো লাগবে না। আমি শেষ করি আজকের ক্লাসটা, ঠিক আছে। আর আগে দেখো এখানে কিছু আছে, এটার উত্তর সহ আমি আপলোড করে দিব। এখানে বাকি 4 সেট না 5 সেট প্রশ্ন এখনও আছে, এই 5 সেট প্রশ্ন তোমরা নিজেরা একটুখানি প্র্যাকটিস করো, তোমাকে আমি পিডিএফ তো দিয়েই দিব, ওখান থেকে তুমি প্র্যাকটিস করে নিতে পারবা, ঠিক আছে। আজকের ক্লাস বড় করব না, এবং এরই মাধ্যমে আমাদের চ্যাপ্টার 1 শেষ করতেছি। এরপরে কিছু এমসিকিউ
আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব ওটার, ওখান থেকে তুমি প্র্যাকটিস করে নিতে পারবা। এই তো, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে। ঠিক আছে, এই অধ্যায় সমাপ্তি ঘোষণা করলাম। সালামু আলাইকুম।